হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ক্লাস 11 খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার শিখবো। সেটা হচ্ছে তোমার থার্মোমিতি। খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা দেখো, থার্মোডিনামিক্সের আমরা আগে পড়ছি, তাই না? কেন পড়ছি, কি আছে এর ভেতরে, সব কিছু আমরা এখানে আলোচনা করব। তো চাপ নিও না, আমি এখানে থিওরি নিয়ে আলোচনা করব আজকে। তো নেক্সট দিন আমরা এই রিলেটেড যে প্রবলেমগুলো হবে সেই প্রবলেমগুলো সলভ করবো। হ্যাঁ, তো এখানে দেখো যে থার্মোমিতি কথার অর্থ কী সেটা তোমাকে বুঝতে হবে। হ্যাঁ, থার্মোমিতি এখান থেকে তুমি বুঝতে পারছো যে থার্মো মানে টেম্পারেচারের গল্প বলছে, তাই না? মানে থার্মোমিতি মানে তাপবিজ্ঞানের যে শাখায় তুমি টেম্পারেচার মেজার করবে সেটাকে তুমি বলবে তার থার্মোমিতি। ক্লিয়ার হয়েছে? মানে থার্মোমিতিটা কি? থার্মোমিতি হচ্ছে তোমার মেজারমেন্ট অফ টেম্পারেচার। থার্মোমিট্রি is the measurement of temperature মানে তাপমাত্রা, তাই না? টেম্পারেচার খুব ইম্পর্টেন্ট। তাহলে থার্মোমিতি কথার অর্থ হচ্ছে তোমার টেম্পারেচারের মেজারমেন্ট, মানে তুমি টেম্পারেচার মেজার করবে। বুঝতে পারলে? ধরো তোমাকে জিনিসটা বোঝাই আমি, টেম্পারেচারটা কি এগুলো আমরা শিখবো আস্তে আস্তে। হ্যাঁ, ধরো তোমার কাছে একটা এরকম একটা বস্তু রয়েছে, একটা লোহা। ধরো তুমি এটা একটা লোহা, সাপোজ এটা একটা লোহা হতে পারে, কাঠ হতে পারে, যে কোনো একটা বস্তু তুমি কনসিডার করেছো। ওকে, এবার দেখো তোমার হাতটাকে এর কাছে নিয়ে গেলে, মানে তুমি এটাকে টাচ করলে। তুমি কি করলে? এটাকে টাচ করলে, জাস্ট মানে তুমি স্পর্শ করে তুমি কিন্তু বুঝতে পারবে লোহাটা ঠান্ডা না গরম। তাহলে এই যে লোহাটার হটনেস অথবা কোল্ডনেস, সেটা কিন্তু তুমি কন্ট্যাক্টের মাধ্যমে বুঝতে পারছো, তাই না? তাহলে তুমি যদি এটাকে কন্ট্যাক্ট করো, মানে সংস্পর্শে যদি আসো তুমি এটার, তাহলে তুমি বুঝতে পারবে এই অবজেক্টটা ঠান্ডা নাকি গরম, তাই না? তাহলে এই যে ঠান্ডা নাকি গরম, এই জিনিসটাই বেসিক্যালি তোমার বোঝাচ্ছে টেম্পারেচারটা যদি কম থাকে অবজেক্টটা, তাহলে সেটাকে বললো তুমি ঠান্ডা। যদি টেম্পারেচারটা যদি বেশি থাকে তাহলে তুমি বলবে সেটা কি গরম, তাই না? তাহলে স্পর্শ করে তুমি কিন্তু অনুভব করতে পারছো। তাহলে কন্ট্যাক্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে থার্মাল কন্ট্যাক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, তাই না? তাহলে থার্মাল কন্ট্যাক্ট হলো। তো থার্মাল কন্ট্যাক্টের দ্বারা তুমি বুঝতে পারছো যে অবজেক্টটা ঠান্ডা নাকি গরম। জাস্ট সিম্পল জিনিস। তার মানে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম যে একটা অবজেক্ট ঠান্ডা নাকি গরম, সেখান থেকে আমরা বলতে পারবো যে তার টেম্পারেচারটা কী। তাহলে টেম্পারেচার বেসিক্যালি কি বলছে? যে অবজেক্টটা ঠান্ডা নাকি গরম সেটা রিপ্রেজেন্ট করছে, তাই না? যদি অবজেক্টটা ঠান্ডা হয় তখন তুমি বলো যে তার টেম্পারেচারটা কম রয়েছে, মানে তাপমাত্রা কম রয়েছে। যদি দেখো যে টেম্পারেচারটা বেশি রয়েছে, মানে গরম রয়েছে অবজেক্টটা, তাহলে তুমি বলো তার টেম্পারেচারটা বেশি আছে। ক্লিয়ার হয়েছে? এই যে যেটা এক্সাম্পল ধরলাম আমরা, মানে এর হটনেস অথবা কোল্ডনেস, এখান থেকে আমরা টেম্পারেচারটা বলতে পারি। ওকে, এবার ধরো একটা এক্সাম্পল নিয়ে আমি, যেরকম দেখো, ধরো একটা পুকুর রয়েছে, পুকুরে জল রয়েছে, জলের একটা টেম্পারেচার রয়েছে। ওকে, আর তুমি এখানে একটা বরফ নিয়েছো। এটা মনে করো তোমার পুকুরের জল আর এটা তোমার সাপোজ বরফ। ওকে, তাহলে তুমি কি বলবে? তুমি যদি পুকুরের জলে যদি হাত দিয়ে স্পর্শ করো, তুমি দেখবে যে এই বরফের থেকে এটা কিন্তু গরম, তাই না? কিন্তু বরফটা কিন্তু ঠান্ডা। বরফ মানে কি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রয়েছে, টেম্পারেচারটা 0 ডিগ্রি। এই যে ডিগ্রি মানে টেম্পারেচার যে ইউনিট, অনেকগুলি ইউনিট দিয়ে আমরা কিন্তু রিপ্রেজেন্ট করে থাকি, সেগুলো আমরা আস্তে আস্তে শিখব। তাহলে এই যে পুকুরের যে জল, তার টেম্পারেচারটা কিন্তু বরফের থেকে বেশি। বুঝলাম। এবার যদি আমি সাপোজ এই পুকুরের জলটাকে যদি আমি ধরো, মানে পুকুরের জল এটা একটা টেম্পারেচার রয়েছে যেটা কি বরফের থেকে বেশি। এবার এই পুকুরের জলটাকে আমি নিয়ে এসে কী করলাম, আমি উনুনে চাপিয়ে দিলাম। দিলে আগুন দিচ্ছি আমি। তাহলে আগুন দেওয়ার ফলে কি এই যে জলটা, এই টেম্পারেচার কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করলো। তার মানে কি এর যে টেম্পারেচারটা, আমি যদি টেম্পারেচারকে যদি টি দিয়ে রিপ্রেজেন্ট করি, ধরো T1, T2, ধরো T3। তাহলে আমি যে কোয়েশ্চেনটা এখানে ধরলাম, মানে যে এক্সাম্পলটা কনসিডার করলাম, এখানে কিন্তু এই T1 এর টেম্পারেচার বেশি,
দিয়ে T3 টেম্পারেচার বেশি, তারপরে T2 টেম্পারেচার। তাহলে এক একটা অবজেক্টের ক্ষেত্রে টেম্পারেচার এক এক রকম, সেটা কি আমরা তাকে স্পর্শ করে আমরা অনুভব করতে পারবো। আমি যদি এখানে পুকুরের জলে টাচ করি, বরফে টাচ করি এবং এই জলে টাচ করি, তাহলে আমি বুঝতে পারবো যে এদের মধ্যে কার টেম্পারেচার বেশি, কার টেম্পারেচার কম, তাই না? তাহলে এই যে স্পর্শের মাধ্যমে তুমি ফিল করতে পারছো যে অবজেক্টটা কোল্ড নাকি হট, তাই না? তাহলে যে কোল্ডনেস এবং যে হটনেস, কোনো একটা অবজেক্টের যে কোল্ডনেস এবং হটনেসের যে মেজারমেন্ট, দ্যাট ইজ কল্ড টেম্পারেচার। তোমাকে যদি বলে টেম্পারেচার কাকে বলে, টেম্পারেচার হচ্ছে তোমার কোনো একটা বস্তুর হটনেস এবং কোল্ডনেস, মানে ঠান্ডা এবং যে গরম, হ্যাঁ, এটার যে মেজারমেন্ট করছে সেটা কি বলছি কি, তার টেম্পারেচার। বুঝতে পারলে? টেম্পারেচার একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, জাস্ট একটা অবজেক্টের ফিজিক্যাল কোয়ান্টিটি টেম্পারেচার। আমি যদি টেম্পারেচারের ডেফিনেশন লিখি এখানে, সো টেম্পারেচার, তুমি লিখবে টেম্পারেচারটা কি, টেম্পারেচারটা হচ্ছে তোমার কোনো একটা বস্তুর গরম বা ঠান্ডা তার পরিমাপক, রাইট? এবং এটা কিন্তু একটা অবশ্যই ফিজিক্যাল কোয়ান্টিটি, মানে ভৌত ধর্ম, কোনো একটা পদার্থের বা বস্তুর ভৌত ধর্ম। এটি হলো, বাংলায় লিখে দিচ্ছি, এটি হলো কোনো বস্তুর ফিজিক্যাল কোয়ান্টিটি বা ফিজিক্যাল প্রপার্টি, রাইট? মানে ভৌত ধর্ম হলো। এই যে টেম্পারেচার কাকে বলে, তাহলে টেম্পারেচার হলো কি কোনো বস্তুর ভৌত ধর্ম। এটা কি করে, এটা হচ্ছে কোনো বস্তুর ঠান্ডা বা গরম সেটা পরিমাপ করে। কোনো বস্তুর ঠান্ডা বা গরম পরিমাপ করে। বুঝতে পারলে? জাস্ট কিছুই না, টেম্পারেচার হচ্ছে তোমার একটা অবজেক্টের ঠান্ডা এবং যে গরম সেটা পরিমাপ করতে পারে। ওকে, মানে তুমি একটা অবজেক্টকে ধরলে, ধরো আমি এই যে ল্যাপটপটাকে ধরলাম, আমার এখন ঠান্ডা লাগছে, তার মানে কি আমি বলবো টেম্পারেচারটা একটু কম রয়েছে। ওকে, যেরকম ধর মোবাইলটা আমি এখন চালিয়েছি, মোবাইলটাকে আমি ধরছি, দেখছি মোবাইলটা গরম আছে, তাহলে কি টেম্পারেচারটা একটু বেশি আছে। বুঝলে? তাহলে তুমি কন্ট্যাক্টের মাধ্যমে কিন্তু তুমি ফিল করতে পারছো, কিন্তু ব্যাপার হলো কি শুধুমাত্র কন্ট্যাক্টের মাধ্যমে তো তুমি বলতে পারবে না যে এর টেম্পারেচার এত পরিমাণ। মানে এই ল্যাপটপের টেম্পারেচার সাপোজ এখানে 13 ডিগ্রি, কথার কথা বলছি, বাট এই মোবাইলের যে টেম্পারেচার সেটা সাপোজ 32 ডিগ্রি সেন্টিগ্রেড। বাট আমি কিন্তু এই টাচ করে কিন্তু প্রপার যে ভ্যালুটা সেটা কিন্তু বলতে পারবো না, তাই না? তাহলে এই যে প্রপার ভ্যালু আমাকে যদি বলতে হয়, তাহলে আমাদের কিছু ল আমাকে ডেভেলপ করতে হবে, তাই না? সেই লটার দিকে আমরা আস্তে আস্তে আসবো। ওকে, তাহলে আমরা যেটা বুঝতে পারলাম যে সেই লটার দিকে যাওয়ার আগে আমাকে দুটো জিনিস ভালো করে শিখতে হবে, তাহলে আমি সেই লটা ইজিলি বুঝতে পারবো। প্রথম কথা যেটা শিখলাম, একটা টেম্পারেচার শিখে গেছি, গেল এটা। আরও দুটো জিনিস আমাকে ভালো করে শিখতে হবে, সেটা হচ্ছে গিয়ে দেখো যে থার্মাল কন্ট্যাক্ট, সেটা অলরেডি শেখা হয়ে গেছে, আমরা বুঝতেই পারলাম থার্মাল কন্ট্যাক্ট, মানে তুমি কন্ট্যাক্টের মাধ্যমে বুঝতে পারবে সেটা কি গরম না ঠান্ডা, বুঝলাম। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে গিয়ে তাপীয় সাম্য অবস্থা, হ্যাঁ, থার্মাল ইকুইলিব্রিয়াম, ওকে। কি জিনিসটা দেখো, কিছুই না, একদম সিম্পল জিনিস, বোঝো। থার্মালি ইকুইলিব্রিয়াম মানে কি, ধরো তুমি দুটো বস্তু, কি একটা বস্তু, একটা বস্তু, দুটো বস্তু, এটা এ ধরো নাম, এর নাম ধরো তুমি বি দিলে। ওকে, এই দুটো বস্তুকে তুমি একই টেম্পারেচারের মধ্যে রেখে দিলে। ধরো একই টেম্পারেচারের মধ্যে রাখোনি, কথার কথা বলছি আমি এবার। ধরো এর টেম্পারেচার রয়েছে T1, এর টেম্পারেচার রয়েছে T2। ওকে, দুজনকে এবার এক জায়গাতে রেখে দিলে, তুমি টাচ করাওনি, সাপোজ তুমি টাচ করাওনি, কি হবে বলো তো? হ্যাঁ, একটা সময় কিন্তু এরা দুজনে একই টেম্পারেচারে চলে আসবে। যদি ধরো এর টেম্পারেচার বেশি থাকে, যে পরিবেশের যে টেম্পারেচার রয়েছে না,
এই পরিবেশের যে টেম্পারেচার রয়েছে একটা সময় কি হবে, এই টেম্পারেচার যদি বেশি থাকে পরিবেশের থেকে, হ্যাঁ ধরো পরিবেশের টেম্পারেচার টি, আমি এখানে বললাম তোমার বোঝার সুবিধার্থে বলছি আমি T1 ইজ গ্রেটার দ্যান টি অ্যান্ড বলছো তুমি T2 ইজ গ্রেটার দ্যান টি। ঘটনাটা কি ঘটবে, ঘটনাটা এই হবে যে এর যেহেতু পরিবেশের টেম্পারেচারের থেকে মানে বেশি টেম্পারেচার, এ হচ্ছে গিয়ে টেম্পারেচার লুজ করে পরিবেশের টেম্পারেচারে সমান হয়ে যাবে। সিমিলারলি এ কী করবে, পরিবেশ থেকে টেম্পারেচার অ্যাবজর্ব করে তার টেম্পারেচারে চলে আসবে। তার মানে কি দুজনে কিন্তু একই টেম্পারেচারে চলে আসলো, দুজনের যে উষ্ণতা বা তাপমাত্রা তারা কিন্তু মানে সেটা কিন্তু সেম হয়ে গেল। সেই জিনিসটাকে বলবো কি আমরা থার্মাল ইকুইলিব্রিয়াম, বুঝতে পারলে? মানে যখন দুজনের টেম্পারেচার সেম হয়ে যাবে, মানে যখন T1 ইজ ইকুয়াল টু T2 হয়ে যাবে, তখন সেটাকে কি বলবো আমরা থার্মালি ইকুইলিব্রিয়াম, বুঝতে পারলে? হ্যাঁ, মানে এটা জাস্ট এরকমভাবে বললাম, তুমি এরকমভাবে বলতে পারো যে দুটো অবজেক্ট, এ একটা অবজেক্ট এর টেম্পারেচার T1, এ একটা অবজেক্ট এটা T2, এবার এই দুজনকে আমি কানেক্ট করে দিলাম। ওকে, কানেক্ট করার ধরুন কী হবে বলো তো, ধরো যার টেম্পারেচার বেশি রয়েছে সে কিছুটা টেম্পারেচার রিলিজ করবে, যার টেম্পারেচার কম রয়েছে সে কিছুটা টেম্পারেচার গ্রহণ করবে। হ্যাঁ, মানে এই যে আমি বললাম না যে মানে যার টেম্পারেচার বেশি মানে গরম বস্তু, তাই না, গরম বস্তু কিন্তু টেম্পারেচারকে রিলিজ করছে, মানে ত্যাগ করছে, বর্জন করছে, আর যে শীতল বস্তু সে কিন্তু টেম্পারেচারকে গ্রহণ করছে। এটাই কিন্তু একটা রুল, এটা থার্মোমিতির মূল নীতি বলা হয়ে থাকে, ঠিক আছে? উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ ইকুয়াল টু শীতল বস্তু কর্তৃক গৃহীত তাপ, বুঝতে পারলে? তো এখানে সেটাই বলছি আমি। তাহলে এদেরকে যখন আমরা কন্ট্যাক্টে রাখবো তখন কি হবে, এই টেম্পারেচার কিছুটা লুজ করবে, এই টেম্পারেচার কিছুটা গ্রহণ করবে, দিয়ে তারা কিন্তু একটা সময়ে গিয়ে তারা সেম টেম্পারেচারে চলে আসবে, মানে এর টেম্পারেচারে তখন টি হয়ে যাবে, এর টেম্পারেচারে তখন টি হয়ে যাবে। এই যে দুজনের টেম্পারেচার যখন সমান হয়ে যাবে সেটাকেই বলবো কি আমরা থার্মাল ইকুইলিব্রিয়াম, মানে দুটো অবজেক্ট কি সেম টেম্পারেচারে চলে এসছে, বুঝতে পারলে? তার থার্মাল ইকুইলিব্রিয়াম মানে থার্মাল যে ইকুইলিব্রিয়াম তার মানে হচ্ছে কি দুটো যে অবজেক্ট, দুটো হোক, তিনটে হোক, চারটে হোক, হাজারটা হোক, সবাই কি সেম টেম্পারেচারে চলে আসবে। যদি সেম টেম্পারেচারে চলে আসে তখন সেগুলোকে বলবো আমরা কি থার্মাল ইকুইলিব্রিয়াম, বুঝতে পারলে? আচ্ছা, যেরকম অনেক এক্সাম্পল তুমি ভাবতে পারো, ধরো তুমি কাপের মধ্যে চা রেখেছো, এটা কাপ, এটা এই কাপের মধ্যে তুমি কি করেছো, চা আছে, তোমার চা আছে, গরম চা ভাই, এটা তুমি টেবিলের উপর রেখেছো, বুঝতে পারলে? টেবিলের উপর তুমি রেখে দিয়েছো, তারা কিছুক্ষণ তুমি রেখে দিয়েছো, তুমি 10 মিনিট তুমি রেখে দিয়েছো, এইভাবে দেখবে 10 মিনিট পরে এসে দেখবে এই যে চাটা এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, এবং এর যে টেম্পারেচারটা দেখা যায় মানে 10 মিনিট বা তার থেকে যদি বেশি সময় তুমি রাখো, হয়তো 10 মিনিটে হয়তো একটু হলেও গরম থাকবে, বাট এ কিন্তু টেম্পারেচার কিন্তু অনেকটা হারিয়ে ফেলবে, ইনিশিয়ালি যে টেম্পারেচার ছিল তার থেকে কিন্তু অনেকটা কমে যাবে, ঠিক আছে? আস্তে 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 যত সময় বাড়বে তত দেখা যাবে কি এর টেম্পারেচারটা কিন্তু পরিবেশের যে টেম্পারেচার তার সাথে সমান হয়ে যাবে। তার মানে কি এই যে আমরা যে থার্মাল কন্ট্যাক্ট যে কথাটা বললাম না, সেটা কিন্তু শুধুমাত্র এরকমই নয় যে পরস্পরের সাথে কন্ট্যাক্ট হয়ে থাকবে, তার কোনো কথা নেই। কিন্তু দেখো এ কিন্তু মানে কন্ট্যাক্ট বলতে কি এই যে পরিবেশটা রয়েছে, পরিবেশের সাথে কিন্তু অলওয়েজ কন্ট্যাক্ট রয়েছে, তাই না? মানে ওইরকম ভেবো না আবার যে দুটো অবজেক্টই থাকতে হবে তাদের মধ্যে কন্ট্যাক্ট হতে হবে, এরকম কোনো কথা নেই, ঠিক আছে? হ্যাঁ, তুমি এরকমভাবে ইমাজিন করতে পারো যে এটা ভাই চা রয়েছে, এটা একটা অবজেক্ট রয়েছে, আর এটা আমাদের পরিবেশ, তাহলে পরিবেশের সাথে তো অলওয়েজ কন্ট্যাক্টেই রয়েছে, তাই না? তাহলে কি এই পরিবেশকে যদি হঠাৎ অবজেক্ট হয়ে থাকে তাহলে এ কিন্তু পরিবেশকে মানে এনভায়রনমেন্টকে টেম্পারেচার দেবে, বুঝতে পারলে? দিয়ে তারপরে কিন্তু তারা একটা ইকুইলিব্রিয়াম ফর্মে চলে আসবে। ক্লিয়ার হয়েছে? তাহলে এটাকেই বলছি আমরা কি থার্মাল ইকুইলিব্রিয়াম এবং কি থার্মাল কন্ট্যাক্ট। তাহলে দুটো কনসেপ্ট কিন্তু আমরা এক জায়গাতে বুঝতে পারলাম, এক থার্মাল ইকুইলিব্রিয়াম কি, সেকেন্ড থার্মাল কন্ট্যাক্ট কি। প্রচুর ইম্পর্টেন্ট, এই দুটো জিনিস না বুঝতে পারলে কিন্তু মানে তুমি পরবর্তী জিনিসগুলো বুঝতে পারবে না। ওকে, তাহলে আশা করি জিনিসগুলো ক্লিয়ার হলো। এবার দেখো তুমি যদি মানে লয়ের দিকে ঢোকো, যে লটা অ্যাকচুয়ালি আমরা পড়বো সেটা হচ্ছে তোমার থার্মোডাইনামিক্সের 0th ল। তুমি প্রশ্ন করতে পারো কেন 0th ল? হ্যাঁ, এই যে 0th লর কথা যে বলছি আমি, এটা কিন্তু অনেক পরে আবিষ্কার হয়েছে। প্রথমে কিন্তু ফার্স্ট ল এবং সেকেন্ড ল আবিষ্কার হয়েছিল।
হ্যাঁ, যেটা থার্মোডাইনামিক্সের মানে হার্ট বলতে পারো তুমি, ফার্স্ট ল এবং সেকেন্ড ল। হ্যাঁ, সেগুলো দিয়ে আমরা অনেক কিছু করে থাকি। তা থার্মোডাইনামিক্স বলছে, আমি তাই না, থার্মোডাইনামিক্স কথার অর্থ কী সেটা একটুখানি বুঝে নাও, এগুলো আমরা আস্তে আস্তে আরও পড়বো, বাট এখানে একটুখানি বলে নিই আমি। থার্মোডাইনামিক্স, থার্মোডাইনামিক্স, রাইট, ডাইনামিক্স। থার্মোডাইনামিক্স তুমি যদি ভাঙো তাহলে তুমি কি পাবে বলো তো? থার্মো প্লাস ডাইনামিক্স। দেখো, এই যে কথাটা লিখলাম না, এই কথার মধ্যে সব কিছু লুকিয়ে আছে। থার্মো মানে টেম্পারেচার বা তাপ বলতে পারো তুমি, তাপ এনার্জি, থার্মাল এনার্জি, রাইট, এটা মানে তোমার থার্মাল এনার্জি, তাপ এনার্জি। আমি এবার বলছি তাপটা কি, তাই না? বুঝবো আস্তে আস্তে আমরা, চাপ নেই। আর ডাইনামিক্স মানে সেখানে একটা মোশন থাকবে, একটা কাজ থাকবে, রাইট, মানে একটা মোশন থাকবে। অবজেক্টে একটা মানে যেরকম ধরো তুমি গ্যাসের মোশন রয়েছে, ভাইব্রেশন রয়েছে, মুভমেন্ট রয়েছে, কাইনেটিক এনার্জি রয়েছে, সেই মোশন থাকবে, একটা মোশন থাকবে। একটা অবজেক্ট মোশনে রয়েছে, একটা যদি ফোর্স অ্যাপ্লাই করে সে যদি মুভ করে, ডিসপ্লেসমেন্ট হয়, তাহলে সেখানে তুমি ওয়ার্ক পাবে। তা থার্মোডাইনামিক্স যে ডেফিনেশন বলছে সেটা কি, মানে ডেফিনেশন বলতে কি, থার্মোডাইনামিক্স কি অ্যাকচুয়ালি সেটা যদি আমরা বলি, মানে মানে এই যে তাপবিজ্ঞান পড়ছি আমরা, রাইট, তাপবিজ্ঞানের যে শাখাতে তুমি তাপ এবং যে কার্য, হ্যাঁ, এদের নিয়ে কাজ করবে, বুঝতে পারলে? কোনো একটা অবজেক্টের তাপ এবং কার্যের যে রূপান্তর হবে সেটাকেই বলি আমরা কি, তার থার্মোডাইনামিক্স, বুঝতে পারলে? তাপ এবং কার্যের রূপান্তর, যেরকম ধরো তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাই আমি, এই যে আমি হাতের উপর হাত, এখন শীতকাল পড়ে গেছে, এখন আমরা দেখবে মাঝে মাঝে কী করো, যখন বিশাল শীত করো তখন কি হাতের উপর হাত নিয়ে এরকম ঘষা শুরু করি আমরা, তাই না? তো এই যে ঘষছি আমি কিন্তু একটা কাজ করছি, তো মানে কি আমার হাতের একটা মোশন ক্রিয়েট করেছি আমি এখানে, এই যে কাজ করছি আমি, তাই না? তাহলে কাজ করছি, কাজটা ধরুন কিন্তু দেখো আমার হাতে কিন্তু গরম হচ্ছে, তাহলে আমি কিছুটা কাজ করলাম, সেই কাজটা কিন্তু হিট এনার্জিতে, হ্যাঁ, মানে যে তাপ শক্তিতে কনভার্ট হয়ে গেল, বুঝতে পারলে? এইটাই থার্মোডাইনামিক্স। ক্লিয়ার হয়েছে? তাহলে তাপ এবং যে কার্যের যে রূপান্তর হয়, যে মানে যে শাখাতে সে মানে আমরা স্টাডি করি সেগুলো, সেটাকেই বলে আমরা তার থার্মোডাইনামিক্স। ক্লিয়ার হয়েছে? এই যে আমি হাতের উপর হাত ঘষলাম, এটা তোমরা জানো সবাই, জুলের সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করি, তাই না? মানে এই যে কার্য করলাম, কার্যটা কি হিট এনার্জিতে কনভার্ট হয়ে যায়। আচ্ছা, বুঝলাম। এই থার্মোডাইনামিক্স থেকে আমরা যেটা পড়ি, দুটো জিনিস পড়ি, এক ফার্স্ট ল অ্যান্ড দ্বিতীয়ত কি সেকেন্ড ল, তাই তো? এই দুটো জিনিস আমরা পড়ি এবং আমরা আস্তে আস্তে পড়বো, চাপ নেই। আমি এখানে এগুলো নিয়ে ডিটেলে আলোচনা করব না, কারণ এগুলো আমরা আরও ডিটেলে পড়বো পরবর্তী চ্যাপ্টারগুলোতে। তো ফার্স্ট ল কি, সেকেন্ড ল কি, এগুলো আমরা সবই পড়বো। ফার্স্ট ল তুমি বলতে পারো যে কনজারভেশন অফ এনার্জির ল, রাইট, আর সেকেন্ড ল যেটা বলে সেটা কি, এন্ট্রপির ল। আমরা আস্তে আস্তে শিখবো, চাপ নেই। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গিয়ে ফার্স্ট ল সেকেন্ড ল আবিষ্কার হওয়ার পরে বিজ্ঞানীরা রিয়েলাইজ করেছে যে এই যে দুটো সূত্র মানে ইনকমপ্লিট। কেন ইনকমপ্লিট? কারণ এই দুটো সূত্রের আগে একটা জিনিস তোমাকে অবশ্যই জানতে হবে, যে টেম্পারেচার বলছে আমরা এখানে যখনই পড়বো আমরা টেম্পারেচার বারবার বলবো আমরা, তো টেম্পারেচারটা আগে তোমাকে জানতে হবে। তো টেম্পারেচারের যে কনসেপ্ট দিচ্ছে, মানে টেম্পারেচারের যে কনসেপ্টটা পাচ্ছি সেটা কোথা থেকে পাচ্ছি বলো তো? জিরোথ ল থেকে পাচ্ছি। তো এর জন্য জিরোথ ল আসে, যেহেতু ফার্স্ট ল এবং সেকেন্ড ল আগে আবিষ্কার হয়ে গেছে, ফার্স্ট ল এবং যে সেকেন্ড ল সেটা তো আগে আবিষ্কার হয়ে গেছে, তাহলে এর আগে একটা সূত্র দিতে হবে, যেটার বেসিসেই কিন্তু পরে ওই যে ফার্স্ট ল সেকেন্ড ল আমরা বলতে পারবো, বুঝতে পারলে? তো আগে তো ফার্স্টের আগে কি হতে পারে, তাহলে জিরো হতে পারে, তাই আমরা নাম দিয়েছি জিরোথ ল। কি বলছি আমরা বলো? জিরোথ ল of thermodynamics. ওকে, সো থার্মোডাইনামিক্সের জিরোথ ল এইভাবে আসছে। ক্লিয়ার হয়েছে? তাহলে জিরোথ কথাটা কেন আসলো? কারণ ফার্স্ট এবং সেকেন্ড আগেই আবিষ্কার হয়ে গেছে। তাহলে এবার দেখা যাচ্ছে যে জিরোথ লটা কি এদের আগে দেওয়া দরকার, হ্যাঁ, আগেই হবে এটা, তাছাড়া তো আমি ফার্স্ট ল সেকেন্ড ল বলতে পারবো না আমি, কারণ জিরোথ লতেই কি টেম্পারেচারের কনসেপ্টটা রয়েছে,
বুঝতে পারলে? জিরোথ লতেই তুমি টেম্পারেচারের কনসেপ্ট পাবে। জিরোথ ল কী বলছে? একদম সিম্পল জিনিস, কিচ্ছু নেই। ধরো কথাটা এরকম ব্যাপার যে ধরো তোমার কাছে 3টে অবজেক্ট রয়েছে, তো এরকম 3টে অবজেক্ট রয়েছে। ওকে, এই অবজেক্টের নাম তুমি দিয়েছো এ, এই অবজেক্টের নাম দিয়েছো তুমি বি, এই অবজেক্টের নাম দিয়েছো তুমি সি। আমি আগে সূত্রটা বলি, দিয়ে একটা এক্সাম্পল দিয়ে বোঝাবো, একদম সহজেই বুঝে যাবে, কোনো অসুবিধা হবে না। সূত্রটা বলছে ধরো একটা সিস্টেম, যে দুটো যে অবজেক্ট, এই দুটো অবজেক্ট পরস্পরের সঙ্গে থার্মালি ইকুইলিব্রিয়াম রয়েছে। থার্মালি ইকুইলিব্রিয়াম মানে কি? এর টেম্পারেচার এবং এর টেম্পারেচার সেম, তাই তো? মানে ধরো দুটো অবজেক্ট মিলে একটা সংস্থা পরস্পরকে থার্মালি ইকুইলিব্রিয়ামে রয়েছে, তারা থার্মাল কন্ট্যাক্টে রয়েছে এবং তারা থার্মালি ইকুইলিব্রিয়ামে রয়েছে, মানে তাপীয় সাম্যে রয়েছে। তাপীয় সাম্যে থাকার অর্থ হচ্ছে কি এর টেম্পারেচার আর এর টেম্পারেচার কি সেম, বুঝলে? এবং বলল যে এবং ধরো এ আর সি, এও থার্মাল ইকুইলিব্রিয়াম রয়েছে, মানে এ আর বি থার্মাল ইকুইলিব্রিয়াম রয়েছে, যেমন একটা কথা বললো। সিমিলারলি বলছে যে এ আর সিও থার্মাল ইকুইলিব্রিয়ামে রয়েছে। তাহলে ইন্টারেস্টিং ব্যাপার দেখো, এই যে এ বি এর সাথে থার্মাল ইকুইলিব্রিয়ামে রয়েছে, আবার সি এর সাথেও থার্মাল ইকুইলিব্রিয়ামে রয়েছে। তাহলে আমরা বলতে পারবো না যে তাহলে বি আর সি পরস্পর থার্মাল ইকুইলিব্রিয়ামে রয়েছে? এটাই জিরোথ ল, বুঝতে পারলে? মানে এ যদি বি এর সাথে থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে এবং এ যদি সি এর সাথে থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকে, তাহলে আমরা ইজিলি বলতে পারি বি আর সিও কিন্তু থার্মাল ইকুইলিব্রিয়ামে রয়েছে। কারণ দেখো, ধরো এর টেম্পারেচার টি প্লাস তাহলে এর টেম্পারেচার টি হবে। আমি বললাম এ বি এর সাথে থার্মাল ইকুইলিব্রিয়াম, তার মানে কি এর টেম্পারেচার যদি টি হয় তাহলে এর টেম্পারেচারও টি হচ্ছে, তাই তো? আবার বললাম এ সি এর সাথে থার্মাল ইকুইলিব্রিয়ামে রয়েছে, তার মানে কি এর টেম্পারেচার টি হলে পরে নিশ্চয়ই এর টেম্পারেচারও টি। তাহলে দেখো এর টেম্পারেচারও টি আর এর টেম্পারেচারও টি, তার মানে কি দুজনে আবার পরস্পর থার্মাল ইকুইলিব্রিয়ামে রয়েছে, বুঝতে পারলে? তাহলে দুটো অবজেক্ট, আমি যদি সূত্রটা এভাবে লেখার চেষ্টা করি, দুটো অবজেক্ট বা সংস্থা পরস্পর থার্মালি ইকুইলিব্রিয়ামে আছে, মানে তাপীয় সাম্যে আছে, এবং তাদের মধ্যে একটা অবজেক্ট অপর আরেকটি অবজেক্টের সাথে থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, তাহলে আমরা বলতে পারবো যে এই যে অপর যে দুটো অবজেক্ট থাকছে, সেই দুটো অবজেক্ট কিন্তু অবশ্যই থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকবে। বুঝতে পারলে কথাটা? এটাই আমি একটা এক্সাম্পল দিয়ে এখানে বোঝালাম তোমাকে। এই এক্সাম্পলটা আরেকটুখানি সহজভাবে বলি। ধরো তোমার বন্ধু রয়েছে, ধরো এখানে রয়েছে রাম, এখানে রহিম, সাপোজ এইখানে কিছু একটা নাম দাও তুমি, শ্যাম নিয়ে নাও। ওকে, তাহলে 3জন বন্ধু, রাম, রহিম আর শ্যাম। ওকে, দেখো রামের বয়স হচ্ছে তোমার 10 বছর। রামের বয়স কত? 10 বছর। তাহলে রামের বয়স আর যে রহিমের বয়স সেম, তাহলে রামের বয়স আর রহিমের বয়স সেম। তাহলে রামের বয়স যদি 10 বছর হয়, তাহলে রহিমের বয়স কত হবে? আমি বললাম কি রামের বয়স আর রহিমের বয়স সেম, তাহলে রহিমের বয়সে কিন্তু 10 বছরই হবে, বুঝলে? একই রকমভাবে আমি বললাম যে রামের বয়স এবং মানে এরকম বলছি আমি, রামের বয়স আর রহিমের বয়স সেম এবং রামের বয়স ও শ্যামের বয়সও সেম। তাহলে রামের বয়স যদি 10 বছর হয়, তাহলে শ্যামের বয়স কত হবে? এর বয়স তো 10 বছর হবে, বুঝতে পারলে? তাহলে তুমি বলতে পারো এখন দেখো, তাহলে রহিম আর রামের বয়সে কিন্তু সেমই হবে। রহিম আর রামের বয়সে কিন্তু তাহলে সেমই হবে। তাহলে দেখো রাম রহিমের সাথে সেম বয়সে রয়েছে, আর রাম শ্যামের সাথেও সেম বয়সে রয়েছে। তাহলে আমরা বলতেই পারি যে রহিম আর শ্যাম কিন্তু পরস্পর ইকুয়াল এজের, তাই না? তা এরকমও বলতে পারো, ধরো ধরো এই যে রহিম আর শ্যাম পরস্পরকে চেনে না, রহিম আর শ্যাম পরস্পরকে চেনে না, মানে ঘটনাটা আমি এরকম বলতে চাইছি, একটা রাম রয়েছে, তো এটা রহিম, এটা আর এটা শ্যাম। আমি অন্যরকমভাবে বললি এক্সাম্পলটা আবার, ওকে? বোঝো, কোনো ব্যাপার নেই, আস্তে আস্তে সব বোঝো। ধরো যে শ্যাম আর রহিম, এদের মধ্যে কোনো সম্পর্ক নেই, কেউ কাউকে চেনে না। শ্যামের বাড়ি মনে করো কলকাতা, এর বাড়ি মনে করো বর্ধমান, ওকে? এবং এই যে রামের বাড়ি মনে করো নবদ্বীপ, ওকে? বাট ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি, রাম রহিমকে চেনে, মানে রাম আর রহিম পরস্পর বন্ধু,
রাম আর রহিম পরস্পর বন্ধু, ঠিক আছে, এর বাড়ি নবদ্বীপ ধরেছি, এর বাড়ি বর্ধমান ধরেছি, এর বাড়ি কলকাতা ধরেছি। তাহলে রাম আর রহিম পরস্পরের বন্ধু। আবার বললাম যে রাম আর শ্যামও পরস্পরের বন্ধু, বুঝতে পারলে? তাহলে রামের বন্ধু রহিম, আবার রামের বন্ধু শ্যাম। দেখবে এরকম কিন্তু হয় আমাদের মধ্যে, তাই না? ধরো আমার একটা বন্ধু রয়েছে, তার আবার একটা বন্ধু রয়েছে, তাহলে ওর খাতিরের জন্য কিন্তু আমার সাথে ওর আবার খাতির হয়েছে। মানে রামের বন্ধু রহিম, আবার রামের বন্ধু শ্যাম। তাহলে রামের বন্ধু রহিমের জন্য, মানে এই রামের জন্য কিন্তু এরা পরস্পর কিন্তু আবার খাতির হয়ে যাবে, তাই না? তার মানে কি, এরা দুজনে পরস্পর কিন্তু আবার বন্ধু হয়ে যাবে। রামের বন্ধু যেহেতু রহিম এবং রামের বন্ধু যেহেতু শ্যাম, তাহলে শ্যাম আর রহিম কিন্তু পরস্পরের বন্ধু হয়ে যাবে অলরেডি, তাই না? এইটাই কিন্তু জিরোথ ল। দেখো কিছুই না, শুধু টেম্পারেচার একটা কনসেপ্ট, তাই না? মানে এখানে কি বলছে, এ একটা অবজেক্ট, বি একটা অবজেক্ট, এ আর বি পরস্পর যদি থার্মালি ইকুইলিব্রিয়ামে থাকে এবং এ অপর একটা অবজেক্টের সাথেও থার্মাল ইকুইলিব্রিয়াম, তাহলে এই যে দুটো অবজেক্ট মানে বি আর সি পরস্পর কিন্তু থার্মালি ইকুইলিব্রিয়ামে থাকবে। এটাই তোমার জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। ক্লিয়ার হয়েছে? দেখো জিরোথ লটা একদমই সোজা। তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ, এটা টেম্পারেচারের কনসেপ্ট তুমি পাচ্ছ, তাই না? টেম্পারেচার যদি সমান হয়ে যায় দুটো অবজেক্টের, তাহলে তুমি বলবে তারা কি থার্মালি ইকুইলিব্রিয়ামে রয়েছে। ওকে, আচ্ছা, তাহলে টেম্পারেচার ডেফিনেশন আমি বলে দিয়েছি। টেম্পারেচার কাকে বলে? টেম্পারেচার হচ্ছে কি কোনো একটা অবজেক্টের ফিজিক্যাল প্রপার্টি যেটা মেজার করে অবজেক্টটার হটনেস ইদার কোল্ডনেস, রাইট? হটনেস অথবা কোল্ডনেস, এটা মেজার করে। এটা হচ্ছে তোমার টেম্পারেচার। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। ওকে, তাহলে জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স আমরা বুঝতে পারলাম। এইবার দেখো, এই যে টেম্পারেচার আমরা বলছি, টেম্পারেচারটাকে তোমাকে তো মেজার করতে হবে, তাই না? তুমি মেজার করবে কি দিয়ে? আমরা তো শুধুমাত্র হাত দিয়ে টাচ করে অনুভব করে বলতে পারবো না যে এর ভ্যালু এতটা, তাকে মেজার করতে হবে, তাই না? তার জন্য আমাদের সেই টেম্পারেচার, মানে একটা অবজেক্ট রয়েছে, সেই অবজেক্টটাকে টাচ করবো, টাচ করে তার যে কত ভ্যালু সেটা আমাদেরকে প্রপার ওয়েতে বলতে হবে। ওকে, আচ্ছা, তাহলে এই যে জিরোথ ল বললাম আমরা, জিরোথ লর যে সিগনিফিক্যান্স, তাৎপর্যটা কি বলো তো? জিরোথ লটার যে তাৎপর্যটা কি বলো? দেখো জিরোথ লর তাৎপর্য কিন্তু একটাই, এটা বলছে মেজারমেন্ট মানে টেম্পারেচারের যে কনসেপ্ট, সেটাই কিন্তু তার তাৎপর্য। তোমাকে যদি কেউ বলে জিরোথ লর তাৎপর্য কি, তুমি বলো টেম্পারেচারের কনসেপ্ট। এই কিন্তু টেম্পারেচারটাকে সিগনিফাই করে, বুঝতে পারলে? আমরা ফার্স্ট ল সেকেন্ড লতে কিন্তু টেম্পারেচারের কথা বলিনি, বাট সেখানে কিন্তু টেম্পারেচার প্রচুর কাজে লাগে। তার জন্যই দেখো এই যে লটার প্রয়োজন ছিল, জিরোথ লটার প্রয়োজন ছিল, তাই এইটাকে আগে আনা হয়েছে। এরকমও তো করতে পারতো, ফার্স্ট ল সেকেন্ড ল থার্ড ল আবিষ্কার হয়ে গেছে, পরে আবিষ্কার করেছে ভাই জিরোথ ল। মানে দেখেছে যে ওদের পরে দেওয়া যাবে না, এটাকে আগেই করতে হবে। তার জন্য আমরা আগে জিরোথ ল পড়ি, তারপরে ফার্স্ট ল এবং সেকেন্ড ল পড়াবো আমরা, বুঝতে পারলে? আচ্ছা, তাহলে এবার নেক্সট আমরা যেটা করবো, যে মেজারমেন্ট, মানে কি করে মেজার করব? কিছুই না, থার্মোমিটার দিয়ে আমরা মেজার করতে পারি। কি দিয়ে? থার্মোমিটার। থার্মোমিটার দিয়ে কিন্তু তাপমাত্রা পরিমাপ করা হয়। তাহলে তাপমাত্রা পরিমাপ করার যন্ত্র হচ্ছে গিয়ে থার্মোমিটার। তাহলে এটি হলো তাপমাত্রা পরিমাপক, তাপমাত্রা পরিমাপের যন্ত্র, বুঝতে পারলে? পরিমাপের যন্ত্র থার্মোমিটার। আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে। থার্মোমিটার অনেক ধরনের হতে পারে, যেরকম আদর্শ গ্যাস থার্মোমিটার হতে পারে, পারদের থার্মোমিটার হতে পারে, ঠিক আছে? আমরা সাধারণত যেগুলো দেখবে, এই যেরকম জ্বর মাপার জন্য আমরা থার্মোমিটার ইউজ করি, তাই না? পারদের থার্মোমিটার ইউজ করি আমরা, বুঝতে পারলে? তো থার্মোমিটার নানাবিধ হতে পারে। আচ্ছা, তো থার্মোমিটার দিয়ে তুমি সাধারণত টেম্পারেচার মেজার করো, কোনো অসুবিধা নেই। এবার খুবই একটা ইন্টারেস্টিং জিনিস আমরা এখানে দেখব, এই যে টেম্পারেচার বললাম আমরা, এখান থেকে একটা কনসেপ্ট আমি বলবো এখানে ট্রিপল পয়েন্টের।
ট্রিপল পয়েন্ট, এটা আবার কেমন জিনিস? ট্রিপল পয়েন্ট তোমাকে বুঝতে হবে ত্রিদশা, মানে জলের ত্রিদশা, ঠিক আছে? জলের ত্রিদশা বলতে কি বোঝায়? ত্রিদশা বলতে এমন একটা স্টেট হবে যে স্টেটটা, এইটা তিনটের কম্বিনেশন থাকবে। দেখো আমরা সাধারণত তিনটে স্টেট পড়ি, এক কঠিন, দুই তরল, তিন গ্যাসিয়াস, একটা প্লাজমা স্টেট, আমি সেদিকে যাচ্ছি না। তাহলে ত্রিদশা বলতে এই যে তিনটে স্টেট আমি লিখলাম, এই তিনটে স্টেটের কম্বিনেশন হবে একটা পয়েন্ট। মানে যে পয়েন্টটা তুমি বলছো সেই পয়েন্টটা কিন্তু তিনটে স্টেটের কম্বিনেশন থাকবে, তিনটে স্টেটই একসাথে এক্সিস্ট করবে, সেটা কি বলে আমরা তার ত্রিদশা। জলের ক্ষেত্রে তুমি এই এক্সাম্পলটা দেখতে পাও। দেখো কঠিন মানে সেটাকে তুমি বলবে বরফ, উদাহরণে চলে আসলাম। তরল মানে তুমি সেটাকে বলবে জল, আর গ্যাস মানে তুমি সেটাকে বলবে বাষ্প, তাই না? এটা কিন্তু জলের ক্ষেত্রে পাওয়া যায়, ত্রিদশা পাওয়া যায়, মানে বরফ জল বাষ্প একসাথে থাকে। তোমরা কি কখনো স্কুলে ওই বরফ জল খেয়েছো? যদি বরফ জল খেয়ে থাকো সেখানে তোমরা দেখতে পারবে, যখন ওই ইয়েটা খোলে, মানে যেখানে বরফ জলটা রাখে সেখানে দেখবে বরফ রয়েছে, জল রয়েছে, প্লাস একটা জাস্ট রাফলি আমি একটা এক্সাম্পল বলছি আমি এখানে, ঠিক আছে? বরফ রয়েছে, জল রয়েছে, প্লাস সেখানে কিন্তু গ্যাসও রয়েছে, বাষ্প রয়েছে। এটা রাফলি একটা এক্সাম্পল বলছি আমি। তো ট্রিপল পয়েন্ট পেতে গেলে তোমাকে একটা কন্ডিশন ফলো করতে হবে, সেটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? মানে যে কোনো প্রেশার, যে কোনো টেম্পারেচারে তুমি ট্রিপল পয়েন্ট পেতে পারো না। ট্রিপল পয়েন্টের ডেফিনেশনটা আশা করি বুঝতে পেরেছো। মানে ট্রিপল পয়েন্ট হচ্ছে ত্রিদশা, তিনটে দশা মানে ফেজ মানে স্টেটও বলতে পারো তুমি, ঠিক আছে? এই যে এগুলো এক একটা ফেজ, এই কঠিন একটা ফেজ, তরল একটা ফেজ, গ্যাস একটা ফেজ। ত্রিদশা মানে তিনটে ফেজই একসাথে থাকবে, একটা পয়েন্টে তিনটে ফেজই তুমি পাবে, সেটাকে তুমি বলছো ত্রিদশা। বুঝতে পারলে? এটা যদি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন তুমি দেখো এরকম হয়, এইরকম হয়। এদিকটা তোমার হয় ভলিউম, এদিকটা তোমার প্রেশার, এদিকটা তোমার টেম্পারেচার, ওকে? এদিকটা তোমার টেম্পারেচার, এদিকটা তোমার প্রেশার, এরকম হয় ট্রিপল পয়েন্টটা, ঠিক এই গিয়ে এইরকম হয়। বুঝতে পারলে? এটা তোমার কিন্তু ট্রিপল পয়েন্ট। এবং এখানটায় দেখো এদিকটা তোমার হয়, একটুখানি বলে দিই, সলিড স্টেট, এর আগে পর্যন্ত সলিড স্টেট, এই পয়েন্টের ট্রিপল পয়েন্ট তোমার, ঠিক আছে? এর আগে পর্যন্ত সলিড দিয়ে এই সলিডটা এইখানে যখন ক্রস করে আসে এই যে এটা, তখন সেটা হয়ে যায় লিকুইড। আমি পুরো ডিটেলে যাচ্ছি না একদম, হ্যাঁ, জাস্ট একটুখানি কনসেপ্ট আমরা মানে ডিসকাস করে নিই, আমরা এগোবার আস্তে আস্তে। তারপরে এখানে চলে আসে আমরা ভেপার। ক্লিয়ার হয়েছে? মানে গ্যাস আর কি, বাষ্প। তাহলে এই যে পয়েন্টটা বললাম, এই পয়েন্টটা তোমার কি ট্রিপল পয়েন্ট। দেখো এই পয়েন্টে কিন্তু তিনজনে কিন্তু একত্রিত হয়ে আছে, তাই না? সলিডও রয়েছে, লিকুইডও রয়েছে, বাষ্পও রয়েছে, মানে গ্যাসও রয়েছে। তাহলে এই পয়েন্টটাকে বলা হয়ে থাকে ট্রিপল পয়েন্ট, ওকে? এবং এই পয়েন্টে রিচ করতে গেলে তোমাকে এই টেম্পারেচারটা হতে হবে, একটুখানি এদিক ওদিক হলেও কিন্তু হবে না, আর এই প্রেশারটা হতে হবে। টেম্পারেচারটা হয় 273.16 কেলভিন, আর প্রেশারটা যেটা হয় তোমার সেটা 4.58 মিলিমিটার এইচজি, খুব ইম্পর্টেন্ট। তাহলে ট্রিপল পয়েন্টের যে প্রেশার তুমি পাবে, তাহলে এটা লিখে আমরা পিটি, ট্রিপল পয়েন্টের প্রেশার, দ্যাট ইজ ইকুয়াল টু 4.58 মিলিমিটার এইচজি। আর যে টেম্পারেচার পাবে তুমি ট্রিপল পয়েন্টের, সেটা তোমার হয় 273.16 কেলভিন, ওকে?
একটুখানি যদি এদিক ওদিক হয় না, তুমি ট্রিপল পয়েন্টটা পাবে না তুমি, একদম প্র্যাকটিক্যালি যদি বলতে হয় এটা, বুঝতে পারলে? তাহলে এই হচ্ছে তোমার ট্রিপল পয়েন্ট। শুধুমাত্র বোঝো ট্রিপল পয়েন্টটা কি, তিনটে ফেজ মানে তিনটে দশা বা তিনটে স্টেট, তরল কঠিন গ্যাস একত্রিত হবে একটা পয়েন্টে, একটা পয়েন্টই পাবে তুমি, সেইটা কি বলে কি ট্রিপল পয়েন্ট, মানে দিস ইজ কল্ড ট্রিপল পয়েন্ট। এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে বলা হয়ে থাকে ট্রিপল পয়েন্ট, ট্রিপল পয়েন্ট, ত্রিদশা, বুঝতে পারলে? আচ্ছা, নিশ্চয় আশা করি ক্লিয়ার হলো। এইবার আমরা যেটা শিখবো, দেখো খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা কি, এই যে টেম্পারেচার, টেম্পারেচারকে তুমি মেজার করবে, তাই না? এর অনেকগুলো স্কেল রয়েছে, টেম্পারেচার মেজারমেন্টে অনেকগুলো স্কেল রয়েছে। যেমন টেম্পারেচার যে মেজার করবে তুমি, তার যে স্কেলগুলো, এক হচ্ছে তোমার সেলসিয়াস স্কেল, কেলভিন স্কেল, ফারেনহাইট স্কেল, ঠিক আছে? এই যে স্কেলগুলো রয়েছে, তারপরে রাইমার স্কেল, এই যে স্কেলগুলো, এই স্কেলের দ্বারা তুমি কিন্তু টেম্পারেচারকে মেজার করতে পারো, ঠিক আছে? যেমন ধরো কি হয়, যদি আমরা তাপমাত্রা স্কেল দেখি, একটুখানি নিচে লিখি তাহলে ভালো হবে। তাপমাত্রা স্কেল, ওকে, স্কেল মানে জাস্ট কিছুই না, তাপমাত্রা মেজার করার যে ইউনিট, সেটা কি বলি কি তাপমাত্রার স্কেল, মানে যেই ইউনিটের সাথে মেজার করবে তুমি, তুমি ডিগ্রি মানে সেলসিয়াসে মেজার করতে পারো, তুমি কেলভিনে মেজার করতে পারো, তুমি ফারেনহাইটে মেজার করতে পারো, তুমি রাইমারে তুমি মেজার করতে পারো। আমরা সাধারণত যেগুলো বেশি ইউজ করি ম্যাথমেটিক্যালি, যেগুলো আমরা বেশি ইউজ করি, সেগুলো হচ্ছে তোমার ডিগ্রি সেলসিয়াস আর কেলভিন। এবং তোমরা দেখবে যখন ওই আমাদের জ্বর আসে, তখন কিন্তু আমরা ফারেনহাইটেও বলি আমরা যে জ্বর কত, এত ফারেনহাইট, তাই না? এত ফারেনহাইটে আমরা তখন বলি 104 জ্বর, 103 জ্বর, 103 ফারেনহাইট, বুঝতে পারলে? তাহলে ফারেনহাইটে কিন্তু আমরা মেজার করে থাকি, হ্যাঁ। আচ্ছা, তো সেগুলোই আমরা একটু একটু করে দেখে নেব। সো তাপমাত্রা যদি স্কেলকে আমরা দেখি, তাহলে স্কেলটাকে আমি এরকমভাবে ভেঙে লিখে নিই, তাহলে সুবিধা হবে আমাদের। এক হচ্ছে তোমার ধরো সেলসিয়াসই বলি, সেলসিয়াস স্কেল। সেকেন্ড সাপোজ ধরছি ফারেনহাইট স্কেল ধরি, ফারেনহাইট, সরি ফারেনহাইট। আর ধরো তোমার রাইমার আর একটা তোমার কেলভিন। এখান থেকে আমি একটা ম্যাথামেটিক্যাল ফর্ম বলবো, যেটা আমাদের ইম্পর্টেন্ট, কারণ প্রবলেম করার জন্য কাজে লাগবে। ওকে, এই চ্যাপ্টার কিছুই নেই, জাস্ট কিছু বেসিক কনসেপ্ট রয়েছে। টেম্পারেচার কি, দেখো আমরা হয়তো অনেক কিছু পড়ে ফেলবো পরবর্তী সময়, কিন্তু এটাই জানতে পারবো না টেম্পারেচার আমরা ফিলও করতে পারবো যে এইটা হচ্ছে টেম্পারেচার, কিন্তু টেম্পারেচার কাকে বলে, একদম যে ভেতর থেকে যে ফিলিংসটা, সেটা আমরা আনতে পারবো না। তার জন্যই কিন্তু এই চ্যাপ্টারটা পড়ানো, বুঝতে পারলে? যে টেম্পারেচারটা কি তুমি ভেতর থেকে ফিল করতে পারবে, জিরোথ লটা কি বলছে, থার্মাল ইকুইলিব্রিয়ামটা কি, সেগুলো কি তুমি ভেতর থেকে যাতে ফিল করতে পারো, তার জন্য কিন্তু চ্যাপ্টারটা পড়ানো, বুঝতে পারলে? মানে ফিলিংটা দরকার, ফিজিক্স পড়তে গেলে সেই যে ফিজিক্সের যে ফিলিংস, যে ভালোবাসা, সেটা তোমার দরকার। তার জন্য কিন্তু এই চ্যাপ্টারটা পড়তে হবে তোমাকে, বুঝতে পারলে? এই কনসেপ্টগুলো জাস্ট তোমাকে একটুখানি বুঝে নিতে হবে, তাহলে কিন্তু তোমার কোনো অসুবিধা হবে না। এখানে আমরা যেটা দেখি, দেখো আমরা একটা জিনিস বলি, যেটা হচ্ছে তোমার স্থিরাঙ্ক, স্থিরাঙ্ক বা ফিক্সড পয়েন্ট। ফিক্সড পয়েন্টটা কি, মানে কোনো একটা অবজেক্টের তুমি টেম্পারেচার মেজার করছো, তার যে স্ট্যান্ডার্ড ভ্যালু, একটা স্ট্যান্ডার্ড ভ্যালু রয়েছে, স্ট্যান্ডার্ড ভ্যালুটাকেই বলি কি, তার মানে একটা স্কেল, একটা তাপমাত্রার যে স্কেল তুমি নিচ্ছ না,
হ্যাঁ, মানে যে ধরো কোনো একটা অবজেক্টের তুমি টেম্পারেচার মেজার করবে, তাহলে স্কেল দরকার। তাহলে স্কেলটার যে স্ট্যান্ডার্ড ভ্যালু, সেই স্ট্যান্ডার্ড ভ্যালুটাই কি তোমার ফিক্সড পয়েন্ট, বুঝতে পারলে? সেটা দুটো হয়, এক হচ্ছে তোমার লোয়ার কেস হয়, একটা আপার কেস হয়, মানে নিম্ন স্থিরাঙ্ক একটা হয়, একটা ঊর্ধ্ব স্থিরাঙ্ক হয়, ঠিক আছে? তাহলে আমি এখানে যদি লিখি, সেটা নিম্ন স্থিরাঙ্ক একটা লিখি, নিম্ন স্থিরাঙ্ক, আর একটা ঊর্ধ্ব স্থিরাঙ্ক, রাইট? এইদিকে তুমি লেখো ঊর্ধ্ব স্থিরাঙ্ক। আর এদিকটা তুমি সিম্বল দিয়ে দাও, প্রতীক মানে সিম্বল, রাইট? আচ্ছা, দেখো কিছুই না, যদি সেলসিয়াস স্কেলে তুমি দেখো, সেলসিয়াস স্কেলের লিমিট হচ্ছে তোমার 0 ডিগ্রি থেকে 0 ডিগ্রি সেলসিয়াস, মানে 0 ডিগ্রি এর যে সিম্বলটা হয় সেটা তুমি সি দিয়ে লিখবে, মানে ডিগ্রি সেলসিয়াস। ফারেনহাইটের ক্ষেত্রে তুমি লিখবে জাস্ট ডিগ্রি ফারেনহাইট। আর অনেক সময় আমরা এই ডিগ্রিটা এখানে দিই না, জাস্ট সিম্পলি ফারেনহাইট লিখে থাকি অনেক সময়, বাট ডিগ্রি ফারেনহাইট দেওয়াটা যুক্তিযুক্ত। ওকে, আরেকটা কি, এই যে রাইমার, ডিগ্রি রাইমার, আর কেলভিন। কেলভিনের ক্ষেত্রে আমরা সাধারণত দিই না, কেলভিনের ক্ষেত্রে এই যে ডিগ্রিটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। ক্লিয়ার হয়েছে? এগুলো নোটেশন, মানে আমরা এইভাবে কি সেটাকে সিম্বলাইজড করেছি আমরা। হ্যাঁ, এই যে সেলসিয়াসকে আমরা কি ডিগ্রি, যে এরকম একটা ডিগ্রি সেন্টিগ্রেড, সেলসিয়াস, ডিগ্রি সেলসিয়াস বা সেন্টিগ্রেডও বলা হয়ে থাকে, এইভাবে আমরা কি ডিনোট করেছি। ফারেনহাইটকে ডিগ্রি এফ দিয়ে রিপ্রেজেন্ট করেছি, রাইমারকে ডিগ্রি আর দিয়ে রিপ্রেজেন্ট করেছি, বাট কেলভিনকে আমরা নর্মালি কে দিয়ে রিপ্রেজেন্ট করেছি। এটা আমাদের বা যারা বেসিক্যালি করে গেছে তাদের নোটেশন আর কি। ওকে, আচ্ছা, তাহলে নিম্ন স্কেল মানে সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে যেটা দেখি আমরা, লোয়ার হচ্ছে তোমার 0 ডিগ্রি পাই স্ট্যান্ডার্ড ভ্যালু, আর হায়ার তুমি পাবে 100 ডিগ্রি। ওকে, এখান থেকে পাবে কত, 100 ডিগ্রি। সিমিলারলি ফারেনহাইটের ক্ষেত্রে কি পাই আমরা, 32 থেকে 212 পাই, 32 ডিগ্রি থেকে 212 ডিগ্রি পাই আমরা। ওকে, এগুলো স্ট্যান্ডার্ড ভ্যালু, সবই লোয়ার কেস, একটা আপার কেস। আর রাইমারের ক্ষেত্রে পাই 0 ডিগ্রি থেকে ওই 80 ডিগ্রি পর্যন্ত। কেলভিন স্কেলে কত পাই বলো তো, 273 কেলভিন থেকে 373 কেলভিন, বুঝতে পারলে, 100 বেশি। তাহলে এই হচ্ছে তোমার কি, মানে তাপমাত্রা স্কেল, নিম্ন স্কেল, ঊর্ধ্ব স্কেল হলো। এইখান থেকে তুমি একটা রিলেশন তৈরি করতে পারো। রিলেশনটা কেমন হয়, মানে এই প্রত্যেকটা যে স্কেল পাচ্ছ তুমি, তাপমাত্রা স্কেল, তাদের মধ্যে যে রিলেশন, সেই রিলেশনটা কেমন হবে সেটা তুমি এখান থেকে বলতে পারো। দেখো, আমি যদি প্রথমে সেলসিয়াসের গল্প বলি, সেলসিয়াসের ক্ষেত্রে কী হবে, প্রথমে তুমি লিখবে সি মাইনাস নিম্ন স্কেল কত, 0 ডিভাইডেড বাই ঊর্ধ্ব, মানে এখানে মানে ওপরটা তোমার কি পাঠ, হ্যাঁ, মানে ওপরটা তুমি কি তাপমাত্রার যে স্কেলটা তুমি নিচ্ছ সেই স্কেলের পাঠ তুমি লিখবে, ডিভাইডেড বাই ডিফারেন্সটা তুমি লিখবে, নিম্ন স্কেল আর যে ঊর্ধ্ব স্কেল তাদের ডিফারেন্সটা। ওকে, তাহলে তুমি এখানে লিখবে 100 মাইনাস 0 ইকুয়াল টু, ফারেনহাইটের ক্ষেত্রে তুমি লিখবে এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 212 মাইনাস 32। তুমি রাইমারের ক্ষেত্রে লিখবে কত, আর মাইনাস 0 ডিভাইডেড বাই 80 মাইনাস 0। কেলভিনের ক্ষেত্রে তুমি লিখবে কেলভিন কে মাইনাস 273 বাই 373 মাইনাস 273। ওকে, এখান থেকে তুমি একটুখানি ক্যালকুলেশন করতে পারো। তাহলে ক্যালকুলেশন করলে এটা আসবে, দেখো সি বাই 100 ইকুয়াল টু এফ মাইনাস 32 ডিভাইডেড বাই, তাহলে 212 মাইনাস 32 করলে এখানে বিয়ে হলে 0 হচ্ছে, আর এখানে 3 মানে 8, মানে 8 থাকছে এখানে 180, তাই না, 180 থাকছে এখানটায়, ইকুয়াল টু এখানে 8 ডিভাইডেড বাই 80 ইকুয়াল টু, এখানে থাকবে তোমার দেখো কে মাইনাস 273 ডিভাইডেড বাই 100। ওকে, এটা তুমি পাচ্ছ।
এখানে যদি একটুখানি আমরা আরও সিম্পলিফাই করার চেষ্টা করি, তাহলে দেখো নিচে দেখো তুমি কাটাকাটি করতে পারো। কত দিয়ে কাটতে পারো দেখো, এখানে তুমি যদি 25 দিয়ে কাটো, 5 25-এ 100, এই 5 25-এ না 20 দিয়ে কাটো, তাহলে সুবিধা হবে না সবগুলোকে। দেখো আচ্ছা এক এক করে কাটি, তাহলে এই 0 কাটলাম, এই 0 কাটলাম, এই 0 কাটলাম, এই 0 কাটলাম, হলো। এটাকে তুমি 2 দিয়ে কাটো, 5 2 10, এটাকে তুমি 2 দিয়ে কাটো 9 2 18, এটাকে 2 দিয়ে কাটলে পরে 4 পাবে, এটাকে 2 দিয়ে কাটলে 5 পাবে, তাই তো? ঠিক লিখলাম। এখান থেকে আমরা লিখতে পারি, সুতরাং c/5 ইকুয়াল টু f মাইনাস 32/9 ইকুয়াল টু r/4 ইকুয়াল টু k মাইনাস 273/5। ওকে, এবার তুমি যেমন চাও তেমন লিখতে পারো, এটা পরস্পর সাথে সমান সব। ওকে, এবার তুমি বলতে পারো সি আর এফ এর মধ্যে কেমন রিলেশন, তাহলে তুমি বলবে সুতরাং এরকম লিখবে c/5 ইকুয়াল টু f মাইনাস 32/9। বুঝতে পারলে? তাহলে ফারেনহাইট স্কেল এবং যে সেলসিয়াস স্কেল তার মধ্যে যে রিলেশন, সেটা কি এইটা। তাহলে এটা হচ্ছে তোমার ফারেনহাইট স্কেল এবং যে সেলসিয়াস স্কেল তার মধ্যে রিলেশন। এবং তুমি বলবে সেলসিয়াস স্কেল এবং কেলভিন স্কেলের মধ্যে রিলেশন দেখো, তাহলে এটাকে নিয়ে আসো। সুতরাং সি, আচ্ছা পুরোটা লিখি, c/5 ইকুয়াল টু k মাইনাস 273/5। তাহলে 5 5 কেটে যাচ্ছে, আলটিমেট এখানে পড়ে থাকে দেখো c ইকুয়াল টু k মাইনাস 273, তাই না? তাহলে এই যে সিটা কি সেলসিয়াস, ডিগ্রি সেলসিয়াস, কেটা কি কেলভিন। ক্লিয়ার হয়েছে? তাহলে এখান থেকে তুমি কেলভিন স্কেল ইকুয়াল তুমি বলতে পারো যে 273 প্লাস সি। দেখবে আমরা ম্যাক্সিমাম এটাই মনে রাখি আমরা। এক্সাম্পল দিলে আরও বুঝতে পারবে। এর ক্ষেত্রে একটা এক্সাম্পল কনসিডার করি আমরা, একদম সোজা একটা এক্সাম্পল কনসিডার করি। ধরো তোমার টেম্পারেচার বলছি টি ইজিক্যাল টু সাপোজ 27 ডিগ্রি সেন্টিগ্রেড, 27 ডিগ্রি সেন্টিগ্রেড বা 27 ডিগ্রি সেলসিয়াস। এইটাকে কেলভিন স্কেলে লেখো, কেলভিন স্কেলে কত হবে আমাকে লেখো। তাহলে তুমি সূত্র পেয়ে গেছো, সেলসিয়াস স্কেলে টেম্পারেচার প্লাস 273, তাহলে সেটাই কী হয়ে যাবে, কেলভিন স্কেলের হয়ে যাবে। সুতরাং কেলভিন স্কেলের যে টেম্পারেচার সেটা কত দেখো 273 থাকছে, প্লাস সেলসিয়াস স্কেলের টেম্পারেচার সেটা কত 27, এটা কিন্তু কেলভিন স্কেলে আসছে। তাহলে এটা কত আসছে দেখো, যোগ করলে 300, তাহলে 300 কেলভিন। বুঝতে পারলে? তাহলে কেলভিন স্কেলের যে টেম্পারেচার সেটা কত আসছে 300 কেলভিন, মানে 27 ডিগ্রি সেন্টিগ্রেড যে বা সেলসিয়াস যেটা তুমি পাচ্ছ সেটা কিন্তু কেলভিন স্কেলে 300। ওকে, নানাবিধ এক্সাম্পল তুমি করতে পারো। এটাকে তুমি 30 ধরো, তাহলে 273 প্লাস 30 হবে, যেমন আসবে আর কি, 3 বেশি হবে মানে 303 হবে। বুঝতে পারলে? আমাদের এই দুটোই মেনলি কাজে লাগে। এই যে রাইমার যেটা লিখলাম সেটা অতটা কাজে লাগে না, বাট মনে রাখতে পারো, প্রবলেমে যদি দিয়ে দেয় তুমি করতে পারবে, কিন্তু বেশিরভাগই এটা কাজে লাগে। তোমরা যে কোনো কম্পিটিটিভ এক্সাম দেবে, নিট হোক, জেই হোক, ডাব্লিউবি জেই হোক, সেখানে কিন্তু এই যে ফর্মুলা, এই ফর্মুলাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই ফর্মুলা বেসড কিন্তু কোশ্চেন আসে অনেক। বুঝতে পারলে? তো এটা নিয়ে আমরা করব, প্রবলেম করব আমরা, চাপ নেই। এইখানে এরপর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কি, টেম্পারেচার সম্পর্কে আমরা অনেক কিছু বুঝলাম। ওকে, এইবার দেখো কোথায় আমি ঢুকবো। এই একটা অবজেক্ট, এর একটা টেম্পারেচার রয়েছে TA, মানে এ অবজেক্ট তাই TA ধরলাম। আর এইখানে একটা অবজেক্ট রয়েছে, এর টেম্পারেচার TB, মানে বি অবজেক্ট তাই আমি ধরলাম TB টেম্পারেচার। ওকে, সাপোজ TA ইজ গ্রেটার দ্যান TB, তাহলে এর টেম্পারেচার বেশি, এর টেম্পারেচার কম। ওকে, এবার দুজনকে কানেক্ট করে দিলাম, তাহলে কি হচ্ছে, তুমি বলছো ভাই এর টেম্পারেচার আস্তে 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 কমছে আর এর টেম্পারেচার আস্তে আস্তে বাড়ছে, গিয়ে একটা টেম্পারেচারে গিয়ে ফিক্সড হচ্ছে। এটাই কি থার্মালি ইকুইলিব্রিয়াম, মানে তাহলে ফাইনাল যে টেম্পারেচারটা হচ্ছে এটা কিন্তু টি টেম্পারেচার, মানে দুটো অবজেক্টের টেম্পারেচার টি হচ্ছে, তাই তো? তাহলে থার্মালি ইকুইলিব্রিয়াম, তারা কি থার্মালি ইকুইলিব্রেটেড রয়েছে, তাই নয় কি? এইবার দেখো যেহেতু তারা থার্মালি ইকুইলিব্রেটেড রয়েছে, ইকুইলিব্রিয়ামে রয়েছে,
তাহলে কি এর টেম্পারেচার সেম। এইখানে কি হয়েছে, এর টেম্পারেচার ছিল প্রথমে টিএ, এর টেম্পারেচার ছিল টিবি, তো কিছু এখানে একটা ট্রান্সফার হয়েছে না? সেটা কি ট্রান্সফার হয়েছে? এনার্জি ট্রান্সফার হয়েছে, বুঝতে পারলে? এখানে একটা এনার্জি ট্রান্সফার হয়েছে, সেই এনার্জিটাকে বলি আমরা তাপ শক্তি। তাহলে নেক্সট যে পয়েন্ট আসছে আমাদের সেটা কি? তাপ বা তাপ শক্তি, তাপ অথবা তাপ শক্তি, হিট এনার্জি। তাপের ইংলিশ হচ্ছে তোমার হিট আর হিট এনার্জি, হিট এনার্জি, বুঝতে পারলে? তাহলে হিট বা হিট এনার্জিটা কি? কিছুই না, মানে এই যে টেম্পারেচার, দুটো ডিফারেন্ট টেম্পারেচার অবজেক্টের মধ্যে যে এনার্জির মানে ট্রান্সফরমেশন হচ্ছে, যে এনার্জি রূপান্তর হয়, সেটা কি বলি কি আমরা? তার তাপ, বুঝতে পারলে? যে এনার্জি ট্রান্সফরমেশন হচ্ছে সেটা কি বলি আমরা? তাপ। মানে টেম্পারেচারের দেখো একটা ডিফারেন্স, এর টেম্পারেচার টি, এর টেম্পারেচার টিবি, তাহলে টেম্পারেচার ডিফারেন্স কিন্তু ম্যান্ডেটারি। যে হিট ফ্লো করার জন্যে, হ্যাঁ, হিট ফ্লো মানে একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্টে হিট ফ্লো করার জন্য টেম্পারেচার ডিফারেন্স কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। টেম্পারেচার যদি ডিফারেন্স না থাকে তাহলে কি, তারা তো ইকুইলিব্রিয়ামে রয়েছে, তাহলে সেখানে কিন্তু আর হিট ফ্লো করবে না, বুঝতে পারলে? টেম্পারেচার ডিফারেন্স কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওইটার জন্যই কিন্তু একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্ট থেকে একটা শক্তি ট্রান্সফার হবে, একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্টে শক্তি ট্রান্সফার হবে। এই যে ট্রান্সফার হচ্ছে এনার্জি, এটা কি বলছি আমরা? হিট ট্রান্সফার বা হিট এনার্জি বা জাস্ট নর্মালি হিট, বুঝতে পারলে? এই ছিল দেখো বেসিক কিছু কনসেপ্ট। হ্যাঁ, তো অনেক আরও এক্সাম্পল দিয়ে জিনিসগুলো তোমরা ভাবতে পারো। যেমন ধরো একটা ঘরের মধ্যে, এখন শীতের দিন পড়ে গেছে, এই জিনিসগুলো আরও তোমরা বেশি ফিল করতে পারবে আর কি। এখানে একটা কাঠ রয়েছে, মানে কাঠের একটা খাম্বা রয়েছে মনে করো, আর এখানে একটা লোহার একটা খাম্বা রয়েছে, রাইট? এটা কাঠ মনে করো এটাকে, আর এটাকে মনে করো তুমি লোহা। এবার এইটাকে তুমি হাত দিলে এবং এইটাকে হাত দিলে, তুমি দেখবে এই লোহাটাকে বেশি ঠান্ডা মনে হয়, কাঠটাকে কম ঠান্ডা মনে হয়। বাট দুজনে কিন্তু একই ঘরের মধ্যে রয়েছে, তাই না? তাহলে একে তুমি আলাদা মানে টেম্পারেচার দেখতে পাচ্ছ, এবং এই লোহাটার কিন্তু আলাদা তুমি টেম্পারেচার দেখতে পাচ্ছ। তার মানে কি এরা কি আলাদা টেম্পারেচার রয়েছে? আমাকে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। কেন এই কাঠটাকে তোমার একটু মানে গরম মনে হয় আর লোহাটাকে ধরলে পরে কেন বেশি ঠান্ডা মনে হয়, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এরা কিন্তু দুজনেই কিন্তু একই টেম্পারেচারের মধ্যে রয়েছে, তাহলে কি এদের টেম্পারেচারে কি ডিফারেন্স রয়েছে নাকি ডিফারেন্স নেই? অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে। ওকে, আচ্ছা, মানে দেখো, তাহলে তুমি কোনো একটা অবজেক্টকে, ধরো যে যেরকম একটা এক্সাম্পলই দিয়ে বলি, একটা লোহা রয়েছে এটা, তাই তো? তুমি লোহাটা গায়ে হাত দিলে, এখন শীতের দিন হাত দিলে, তাহলে তোমার হাত তো গরম, লোহাটা তো ঠান্ডা। তাহলে হাত দিলে কিন্তু কিছুক্ষণ পরে দেখবে এই যে স্থানটা তুমি ধরে রেখেছো, যে হাত দিয়ে ধরে রেখেছো, সেই হাতটা কিন্তু ঠান্ডা হয়ে যায়, এবং তুমি মানে কিছুক্ষণ পরে আর আর রিয়েলাইজ করতে পারো না যে লোহাটা ঠান্ডা না গরম, তাই না? কারণ কি, তোমার হাত আর লোহা একই টেম্পারেচারে তখন চলে এসছে, থার্মালি কন্ট্যাক্ট থাকার জন্য তারা থার্মালি ইকুইলিব্রিয়ামে চলে এসছে, দুজনের টেম্পারেচার সেম। যখন সেম হয়ে যায় তখন কিন্তু তুমি কিন্তু রিকগনাইজ করতে পারো না যে সেটা গরম না ঠান্ডা, সেই যে পার্থক্যটা, সেই যে ডিফারেন্সটা কিন্তু তুমি করতে পারো না, বুঝতে পারলে? তো এই ছিল কিছু গল্প, এই ছিল কিছু ফিজিক্স। আশা করি জিনিসগুলো বোঝাতে পারলাম। হ্যাঁ, তোমরা ভালো করে প্র্যাকটিস করো, পড়াশোনা করো, আর নেক্সট দিন কিন্তু আমরা এই চ্যাপ্টার প্রবলেমগুলো আমরা করব। একদিনে সব করে ফেলবো, চাপ নেই, অল্প কিছু রয়েছে, হয়ে যাবে। কিছুই না, জাস্ট এই যে বেসিক কনসেপ্টগুলো এই থেকে কিন্তু চলে আসবে। আর তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করে দিও, আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, অনেক অনেক বেশি করে শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো থ্যাংক ইউ।